তারানাথ তান্ত্রিক, রত্নপুরের বিপদ, নতুন গল্প, পর্ব ১, অদ্ভুত আমন্ত্রণ। কলকাতার সেই ছোট্ট গলিটার কথা আজও আমার মনে আছে। শীতের সন্ধ্যা, বাতাসে কুয়াশার গন্ধ, রাস্তার বাতিগুলো যেন কাঁপতে কাঁপতে জ্বলছিল। আমি তখন নিয়মমতো বসে আছি তারানাথের ঘরে। তারানাথ তান্ত্রিক, এই মানুষটাকে আপনি যদি একবার দেখেন ভুলবেন না। লম্বা রোগা চেহারা, চোখে এক অদ্ভুত আলো, আর ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসি। সেদিন তারানাথ একটা পুরনো হুঁকো টানছিলেন। ঘরের মধ্যে ধোঁয়ার আস্তর জমেছে। আমি বললাম, তারানাথবাবু, আজ নতুন কোনো গল্প শুনবেন না? তিনি একটু হাসলেন। গল্প তো অনেক আছে মশাই, কিন্তু সব গল্প বলা যায় না। আমি বললাম, তাহলে যেগুলো বলা যায় তার একটা বলুন। তিনি হুঁকোর নলটা নামিয়ে রেখে জানালার দিকে তাকালেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, রত্নপুর নাম শুনেছেন কখনো? আমি মাথা নাড়লাম। না। বীরভূম জেলার এক জায়গা, এখন প্রায় জনমানবহীন, কিন্তু একসময় সেখানে এক জমিদার বাড়ি ছিল, আর সেই বাড়িতে এমন কিছু ঘটেছিল যা আজও ভাবলে যা শিউরে ওঠে। আমি আগ্রহে একটু এগিয়ে বসলাম। কি হয়েছিল? তারানাথ একটু হাসলেন। সেই কথাই তো বলছি। রহস্যময় চিঠি। ঘটনাটা প্রায় ৩০ বছর আগের। তখন আমি তন্ত্রসাধনায় নতুন নতুন সিদ্ধি পাচ্ছি। একদিন বিকেলে আমার কাছে একটা চিঠি এলো। চিঠিটা লিখেছেন রত্নপুরের জমিদার রমেশচন্দ্র রায়। চিঠিতে লেখা, তারানাথবাবু, আপনার তন্ত্রবিদ্যার কথা আমি অনেক শুনেছি। আমাদের রত্নপুর জমিদার বাড়িতে কয়েক মাস ধরে অদ্ভুত ঘটনা ঘটছে। রাতের বেলায় কারা যেন বাড়ির ছাদে হাঁটে। ঘরের মধ্যে আগুনের মতো লাল আলো দেখা যায়। কয়েকজন চাকর ভয় পেয়ে পালিয়েছে। আপনি যদি দয়া করে এসে ব্যাপারটা দেখতেন। চিঠিটা পড়ে আমার কৌতূহল হল। তন্ত্রসাধনার পথে এই ধরনের ঘটনা নতুন নয়, তবু চিঠির শেষে একটা লাইন ছিল, গত সপ্তাহে আমাদের পরিবারের একজন সদস্য হঠাৎ উধাও হয়ে গেছে। এই লাইনটাই আমাকে চিন্তায় ফেলল। রত্নপুর যাত্রা। ২ দিন পর আমি রওনা হলাম। প্রথমে ট্রেনে বর্ধমান, তারপর গরুর গাড়িতে রত্নপুর। শীতের দুপুর, রাস্তার ২ পাশে ধূসর মাঠ। গরুর গাড়ির গাড়োয়ান বলল, বাবু, আপনি কি ওই জমিদার বাড়িতে যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ। লোকটা মুখ কুঁচকে বলল, ওখানে রাত কাটাবেন না বাবু। আমি হেসে বললাম, কেন? সে নিচু গলায় বলল, ওখানে মানুষ থাকে না, অন্য কিছু থাকে। আমি আর কিছু বললাম না। এই ধরনের কথা আমি বহুবার শুনেছি। জমিদার বাড়ি। বিকেলের দিকে আমরা পৌঁছালাম রত্নপুর। দূর থেকেই জমিদার বাড়িটা দেখা যায়। বিরাট দোতলা বাড়ি, কিন্তু চারদিকে যেন একটা মৃত্যুর নীরবতা। বাড়ির সামনে পৌঁছতেই একজন মধ্যবয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। তিনি বললেন, আপনি কি তারানাথবাবু? আমি বললাম, হ্যাঁ। তিনি হাত জোর করে বললেন, আমি রমেশচন্দ্র রায়, আপনার জন্য অপেক্ষা করছিলাম। বাড়ির ভেতরে ঢুকতেই বুঝলাম জায়গাটা অদ্ভুত। মনে হচ্ছিল কেউ যেন আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। প্রথম অদ্ভুত ঘটনা। রাতের খাওয়ার পরে আমি বারান্দায় বসেছিলাম। হঠাৎ ঠক ঠক ঠক, মনে হলো কেউ ছাদের উপর হাঁটছে। আমি উঠে দাঁড়ালাম। রমেশচন্দ্রবাবু ভয় পেয়ে বললেন, দেখলেন তো? আমি শান্ত গলায় বললাম, চলুন দেখি। আমরা সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম, কিন্তু ছাদে গিয়ে দেখি কেউ নেই। চারদিকে কেবল কুয়াশা আর ঠান্ডা বাতাস। আমি তক্ষুনি বুঝলাম এটা সাধারণ ব্যাপার নয়, কারণ ছাদের মাটিতে স্পষ্ট পায়ের ছাপ দেখা যাচ্ছে, কিন্তু সেই পায়ের ছাপ মানুষের নয়। লাল আলো। আমরা ছাদ থেকে নামতে যাব, ঠিক তক্ষুনি নিচের একটা ঘর থেকে লাল আলো বেরোতে শুরু করল। রমেশচন্দ্রবাবু কাঁপতে কাঁপতে বললেন, ওই আলোটা প্রায়ই দেখা যায়। আমি ধীরে ধীরে সেই ঘরের দিকে এগোলাম। ঘরের দরজা বন্ধ, কিন্তু ভেতর থেকে যেন কেউ ফিসফিস করছে। আমি মন্ত্র পড়তে শুরু করলাম। তারপর দরজাটা খুললাম, আর দরজা খুলেই যা দেখলাম আজও মনে করলে গা শিউরে ওঠে। ঘরের মাঝখানে মেঝেতে একটা তান্ত্রিক যজ্ঞচক্র আঁকা, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া, যার চোখ দুটো জ্বলছে আগুনের মতো। তারানাথ একটু থামলেন। আমি শ্বাস আটকে বললাম, তারপর?
তিনি ধীরে হেসে বললেন, তারপর যা হয়েছিল তা আরও ভয়ঙ্কর, কারণ সেই রাতেই আমি জানতে পারলাম রত্নপুরের বিপদ কেবল ভূতপ্রেত নয়, তার পেছনে আছে এক ভয়ঙ্কর তান্ত্রিক শক্তি। পর্ব ২ হারিয়ে যাওয়া মানুষের রহস্য। আমি যখন বললাম তারপর, তখন তারানাথ তান্ত্রিক একটু চুপ করে বসে রইলেন। মনে হল যেন বহু পুরনো কোনো স্মৃতি তিনি মনে করার চেষ্টা করছেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন। কালো ছায়ার অদৃশ্য হওয়া। আমি দরজা খুলে ঘরের ভেতরে ঢুকতেই দেখলাম সেই কালো ছায়াটা যজ্ঞচক্রের মাঝখানে দাঁড়িয়ে। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘরে আর কেউ নেই। রমেশচন্দ্র বাবু আমার পেছনে দাঁড়িয়েছিলেন। তিনি কাঁপতে কাঁপতে বললেন, দেখছেন তো? আমি কিছু বললাম না, কারণ আমি তখন বুঝতে চেষ্টা করছি এটা কি সত্যিই কোনো অশরীরী সত্তা নাকি অন্য কিছু। আমি পকেট থেকে একটা ছোট তামার তাবিজ বের করলাম, তারপর নিচু গলায় একটা মন্ত্র পড়লাম। মন্ত্র শেষ হতেই আশ্চর্য ঘটনা ঘটল। হঠাৎ সেই কালো ছায়াটা যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঘরের লাল আলো ধীরে ধীরে নিভে গেল। রমেশচন্দ্রবাবু হাঁপ ছেড়ে বললেন, প্রতিদিনই এমন হয়, কিন্তু আজ আপনি থাকায় আমরা অন্তত দেখলাম ব্যাপারটা। আমি বললাম, এই ঘরটা কি আগে কোনো কাজে ব্যবহার হতো? তিনি একটু ইতস্তত করে বললেন, হ্যাঁ, বহু বছর আগে এখানে তন্ত্র সাধনা হতো। পুরনো তান্ত্রিকের গল্প। আমরা ঘরের বাইরে এসে বারান্দায় বসে কথা বলতে লাগলাম। রমেশচন্দ্রবাবু বললেন, প্রায় ৪০ বছর আগে আমাদের জমিদার বাড়িতে এক তান্ত্রিক এসেছিলেন। তার নাম ছিল কালীকান্ত অঘরী। লোকটা নাকি খুব শক্তিশালী সাধক ছিল। তিনি এই বাড়ির এক কোণে সাধনা শুরু করেন। কিন্তু গ্রামের লোকেরা তাকে ভয় পেত, কারণ অনেকেই বলত তিনি নাকি মানুষের আত্মা নিয়ে তন্ত্র সাধনা করেন। আমি বললাম, তারপর? রমেশচন্দ্রবাবু দীর্ঘশ্বাস ফেললেন। একদিন হঠাৎ তিনি উধাও হয়ে যান। কেউ জানে না তিনি কোথায় গেলেন। আমি বললাম, আর সেই ঘটনার পর থেকেই কি এসব শুরু? তিনি মাথা নাড়লেন। না, এত বছর কিছু হয়নি, কিন্তু ৩ মাস আগে হঠাৎ সব শুরু হয়েছে। প্রথম নিখোঁজ মানুষ। আমি জানতে চাইলাম, আপনি চিঠিতে লিখেছিলেন একজন মানুষ উধাও হয়ে গেছে। রমেশচন্দ্রবাবু বললেন, সে আমার ছোট ভাই দেবেশ। দেবেশ নাকি খুব সাহসী মানুষ ছিল। এইসব অদ্ভুত ঘটনার কথা শুনে সে এক রাতে সেই তান্ত্রিক ঘরটায় পাহারা দিতে যায়। কিন্তু পরদিন সকালে দেখা যায় ঘরটা ফাঁকা। দেবেশ নেই, কেবল মেঝেতে পড়ে আছে তার লণ্ঠন। আর দরজার কাছে দেখা যায় অদ্ভুত কিছু পায়ের ছাপ। আমি বললাম, কেমন পায়ের ছাপ? তিনি বললেন, মানুষের মতো, আবার মানুষের নয়। রাতের পরীক্ষা। সেদিন রাতে আমি ঠিক করলাম ঘটনাটা পরীক্ষা করে দেখতে হবে। আমি সেই তান্ত্রিক ঘরটাতেই বসে রইলাম। ঘরের চারদিকে আমি কয়েকটা রক্ষা মন্ত্র লিখে দিলাম। তারপর মেঝেতে বসে ধ্যান শুরু করলাম। রাত তখন প্রায় ১২টা। হঠাৎ ঘরের ভেতর ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। দরজা জানালা সব বন্ধ, তবু বাতাস। তারপর আবার সেই লাল আলো দেখা দিল। মেঝের যজ্ঞ চক্রটা যেন নিজে থেকেই জ্বলতে শুরু করল। আমি চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে লাগলাম। ঠিক তখনই একটা কণ্ঠস্বর শুনলাম, খুব কর্কশ গলা। কে তুমি? আমি চোখ খুললাম। দেখি আবার সেই কালো ছায়া, এবার আগের চেয়ে অনেক স্পষ্ট। আমি শান্ত গলায় বললাম, আমি তারানাথ, তুমি কে? ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগল। তারপর বলল, এই বাড়ি এখন আমার। আমি তখনই বুঝলাম এটা কোনো সাধারণ আত্মা নয়, কারণ তার শক্তি খুব প্রবল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি কালীকান্ত অঘরী? ছায়াটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ বিকট হাসি হাসল। ঘরের দেওয়াল যেন কেঁপে উঠল। সে বলল, কালীকান্ত মরেনি, সে ফিরে এসেছে। আমি তখনই বুঝলাম রত্নপুরের বিপদের আসল রহস্য এখানেই, কারণ যদি সত্যিই সেই অঘরী তান্ত্রিক ফিরে এসে থাকে, তাহলে এই বাড়িতে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। তারানাথ আবার থামলেন। আমি উত্তেজিত হয়ে বললাম,
তারপর কি হল? তিনি ধীরে হেসে বললেন, তারপর শুরু হল আসল বিপদ। কারণ পরের রাতেই আমি এমন একটা জিনিস দেখেছিলাম যা কোনো মানুষের দেখা উচিত নয়। পর্ব ৩ অভিশপ্ত তান্ত্রিকের প্রত্যাবর্তন। আমি যখন উত্তেজিত হয়ে বললাম, তারপর কি হল, তখন তারানাথ তান্ত্রিক একটু মৃদু হাসলেন। তার চোখে তখন সেই পুরনো রহস্যময় আলো। তিনি হুকোতে এক টান দিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন, অদ্ভুত রাতের শুরু। সেই রাতটা আমি কোনোদিন ভুলতে পারব না। ঘরের ভেতর তখনও লাল আলো জ্বলছে। যজ্ঞচক্রের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই কালো ছায়া। আমি শান্ত গলায় বললাম, তুমি যদি সত্যিই কালীকান্ত হও তাহলে বলো, এখানে কেন ফিরে এসেছ? ছায়াটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব ধীরে বলল, আমার সাধনা অসম্পূর্ণ ছিল, তাই ফিরে এসেছি। আমি বললাম, কিসের সাধনা? সে বলল, মহাশক্তির সাধনা, যে শক্তি মানুষকে মৃত্যুর পরেও বাঁচিয়ে রাখে। তার গলা শুনে আমার শরীর কেঁপে উঠল, কারণ এই ধরনের সাধনা সাধারণ তন্ত্র নয়, এটা অতি বিপজ্জনক অঘোর সাধনা। লুকোনো কক্ষের সন্ধান। পরদিন সকালে আমি পুরো জমিদার বাড়ি ঘুরে দেখতে শুরু করলাম। বাড়িটা বিশাল, অনেক ঘর বছরের পর বছর বন্ধ। একটা পুরনো করিডোর দিয়ে যেতে যেতে হঠাৎ লক্ষ্য করলাম দেয়ালের এক অংশ অন্যরকম। আমি হাত দিয়ে ঠেলতেই সেটা একটু সরে গেল, তার মানে এটা একটা গোপন দরজা। আমি দরজাটা খুললাম। ভেতরে একটা সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। আমি একটা লণ্ঠন নিয়ে নিচে নামতে লাগলাম। নিচে গিয়ে দেখি একটা অন্ধকার কক্ষ। ঘরের মাঝখানে একটা পাথরের বেদি, আর সেই বেদির ওপর একটা মানুষের খুলি। খুলিটার চারপাশে আঁকা আছে তান্ত্রিক চিহ্ন। আমি তখনই বুঝলাম এখানে কোনো ভয়ঙ্কর সাধনা হয়েছিল। ঠিক তখনই আমার পেছনে একটা শব্দ হল, অদৃশ্য অনুসরণকারী। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই, কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম আমি একা নই। ঘরের ভেতর একটা ঠান্ডা উপস্থিতি। আমি মন্ত্র পড়তে শুরু করলাম। হঠাৎ লণ্ঠনের আলো কাঁপতে লাগল। তারপর সেই কর্কশ গলা আবার শোনা গেল, তুমি অনেক দূর চলে এসেছ তারানাথ। আমি বললাম, কালীকান্ত, তুমি কি এখানেই আছো? কিছুক্ষণ নীরবতা, তারপর অন্ধকারের মধ্যে একটা ছায়া নড়ল। ধীরে ধীরে সেই ছায়াটা মানুষের আকৃতি নিতে লাগল। এবার আমি তাকে পরিষ্কার দেখতে পেলাম। কালীকান্ত অঘরী। তার চেহারা ভয়ঙ্কর, লম্বা শুকনো শরীর, মাথায় জটা, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সে হেসে বলল, অনেক বছর পর কেউ আমার সাধনার ঘরে ঢুকল। আমি শান্ত গলায় বললাম, তুমি মানুষ নও, তুমি অশরীরী। সে আবার হেসে উঠল, মানুষের সীমা পেরিয়ে গেছি আমি। তারপর সে পাথরের বেদিটার দিকে ইশারা করল, ওটা দেখছ? আমি তাকালাম। সে বলল, ওটা আমার শক্তির কেন্দ্র। ভয়ঙ্কর পরিকল্পনা। কালীকান্ত বলল, এই রত্নপুর একসময় ছিল শক্তির জায়গা। এখানে এমন তান্ত্রিক শক্তি আছে যা দিয়ে মৃত্যুকেও জয় করা যায়। আমি বললাম, তার জন্য তুমি মানুষ বলি দিচ্ছ? সে হেসে বলল, বলি নয়, শক্তি সংগ্রহ। আমি তখনই বুঝলাম যারা নিখোঁজ হয়েছে তারা সবাই এই অঘোর সাধনার শিকার। আমি জিজ্ঞেস করলাম, দেবেশ কোথায়? কালীকান্তের চোখে অদ্ভুত ঝিলিক দেখা গেল। সে ধীরে বলল, তার শক্তি এখন আমার। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। বিপদের শুরু। আমি তখনই সিদ্ধান্ত নিলাম এই সাধনা বন্ধ করতে হবে। আমি পকেট থেকে গঙ্গা জল আর তাবিজ বের করলাম, মন্ত্র পড়তে শুরু করলাম। কিন্তু কালীকান্ত বিকট হাসি হাসল, তুমি ভাবছ আমাকে থামাতে পারবে? হঠাৎ ঘরের চারপাশে ঝড়ের মতো বাতাস বইতে শুরু করল। লণ্ঠনের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে আমি কেবল তার লাল চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। তারপর সে বলল, আজ নয় তারানাথ, কিন্তু খুব শিগগিরই তুমি বুঝবে আমার শক্তি কত বড়। পর মুহূর্তে সব শান্ত হয়ে গেল। ঘরে আবার আলো ফিরে এলো, কিন্তু কালীকান্ত নেই। আসন্ন বিপদ। আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। আমার মনে তখন একটা ভয়ঙ্কর সন্দেহ, কালীকান্তের সাধনা এখনও শেষ হয়নি। আর যদি সে সফল হয় তাহলে শুধু রত্নপুর নয়, পুরো অঞ্চল বিপদের মুখে পড়বে। তারানাথ এখানেই থামলেন। আমি উত্তেজিত হয়ে বললাম, তারপর কি হল? তিনি ধীরে হেসে বললেন, তারপর শুরু হলো আসল লড়াই। কারণ পরের রাতেই কালীকান্ত তার সাধনার শেষ পর্ব শুরু করেছিল। পর্ব ৪ রত্নপুরের কালো সাধনা। আমি যখন বললাম, তারপর,
তখন তারনাথ তান্ত্রিক ধীরে মাথা নাড়লেন। তার চোখে তখন স্পষ্ট এক সতর্কতার ছায়া। অশুভ রাতের আগমন। পরের দিন থেকেই আমি বুঝতে পারছিলাম সময় খুব কম। সারাদিন রত্নপুরের আকাশ অদ্ভুতভাবে মেঘলা ছিল। পাখিরা যেন গ্রাম ছেড়ে চলে গেছে, কুকুরগুলোও চুপচাপ। এইসব লক্ষণ আমি আগে দেখেছি। এগুলো সাধারণত বড় কোনো তান্ত্রিক ঘটনার আগে দেখা যায়। সন্ধ্যার পর আমি রমেশচন্দ্রবাবুকে বললাম, আজ রাতটা খুব গুরুত্বপূর্ণ, কেউ যেন ঘর থেকে বেরোবেন না। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, কি হবে আজ? আমি শুধু বললাম, যা হওয়ার আজই হবে। প্রস্তুতি। আমি সেই গোপন কক্ষটায় নামলাম। সঙ্গে নিলাম গঙ্গা জল, রুদ্রাক্ষের মালা, তামার তাবিজ আর কয়েকটা বিশেষ তান্ত্রিক উপকরণ। ঘরের চারপাশে আমি রক্ষাচক্র আঁকলাম। তারপর পাথরের বেদির সামনে বসে মন্ত্র জপ শুরু করলাম। রাত তখন প্রায় 12টা। হঠাৎ পুরো ঘরটা কেঁপে উঠল। কালীকান্তের আবির্ভাব। অন্ধকারের মধ্যে সেই পরিচিত কর্কশ গলা, তুমি আবার এসেছ? আমি চোখ খুললাম। দেখি কালীকান্ত দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার রূপ আগের চেয়ে অনেক ভয়ঙ্কর। তার শরীরের চারপাশে কালো ধোঁয়া ঘুরছে, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে বলল, আজ আমার সাধনার শেষ রাত, কেউ আমাকে থামাতে পারবে না। আমি বললাম, এই সাধনা তুমি শেষ করতে পারবে না। সে হেসে উঠল, তুমি ভুল ভাবছ তারানাথ। কালো যজ্ঞ। হঠাৎ পাথরের বেদির ওপরের খুলিটা নিজে থেকেই কাঁপতে শুরু করল। তারপর চারপাশে লাল আগুন জ্বলে উঠল। ঘরের মেঝেতে আঁকা তান্ত্রিক চিহ্নগুলো জ্বলতে লাগল। আমি বুঝলাম কালীকান্ত তার চূড়ান্ত অঘোর যজ্ঞ শুরু করেছে। সে মন্ত্র পড়তে লাগল, একটা ভয়ঙ্কর ভাষায়, যা সাধারণ তন্ত্রমন্ত্র নয়। তার গলার সঙ্গে সঙ্গে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। আমি অনুভব করলাম একটা অদৃশ্য শক্তি চারদিকে ছড়িয়ে পড়ছে। আত্মাদের আগমন। হঠাৎ ঘরের মধ্যে ফিসফিস শব্দ শোনা গেল। তারপর একে একে দেখা দিতে লাগল অসংখ্য ছায়া, মানুষের মতো, কিন্তু সম্পূর্ণ নয়। আমি বুঝলাম এগুলো সেই সব মানুষের আত্মা যাদের কালীকান্ত তার সাধনায় ব্যবহার করেছে। তাদের মধ্যে একজন এগিয়ে এলো। তার মুখ দেখে আমি থমকে গেলাম। সে দেবেশ, রমেশচন্দ্রবাবুর হারিয়ে যাওয়া ভাই, কিন্তু তার চোখ ফাঁকা, সে যেন নিজের ইচ্ছায় নেই। শক্তির লড়াই। আমি আর দেরি করলাম না, মন্ত্র জপ করতে শুরু করলাম জোরে। গঙ্গাজল ছিটিয়ে দিলাম চারিদিকে। কালীকান্ত রেগে চিৎকার করে উঠল, থামো! হঠাৎ একটা প্রবল ঝড় উঠল ঘরের ভেতরে। আমার চারপাশের রক্ষাচক্র কাঁপতে লাগল। আমি চোখ বন্ধ করে মন স্থির রাখলাম। তারপর শক্ত করে মন্ত্র পড়তে লাগলাম। চূড়ান্ত সংঘর্ষের শুরু। কালীকান্ত তার হাত তুলে একটা অদ্ভুত ভঙ্গি করল। তারপর সব ছায়াগুলো একসাথে আমার দিকে এগিয়ে আসতে লাগল। আমি অনুভব করলাম ওরা আমাকে ঘিরে ফেলছে। কিন্তু ঠিক তখনই আমার রক্ষাচক্র থেকে এক ঝলক আলো বেরোল। ছায়াগুলো পিছিয়ে গেল। কালীকান্ত গর্জে উঠল, তুমি ভাবছ এভাবে জিতবে? আমি বললাম, এটা তোমার শেষ রাত কালীকান্ত। ভয়ঙ্কর পরিবর্তন। হঠাৎ কালীকান্তের শরীর বদলাতে শুরু করল। তার আকার বড় হতে লাগল, মুখ বিকৃত হয়ে গেল। সে আর মানুষ রইল না, একটা ভয়ঙ্কর অশুভ সত্তা হয়ে উঠল। তার গলা যেন চারদিক থেকে আসছে, আমি অমর হব, কেউ আমাকে থামাতে পারবে না। শেষ মুহূর্তের আগে ঘরের সব আলো নিভে গেল, শুধু লাল আগুন জ্বলছে। আমি বুঝলাম এটাই শেষ মুহূর্ত। এখনই যদি কিছু না করি, সব শেষ। তারনাথ এখানে থামলেন। আমি নিঃশ্বাস বন্ধ করে বললাম, তারপর কি হল? তিনি ধীরে হেসে বললেন, তারপর যা হয়েছিল তা ছিল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর লড়াই। পরের অংশে আসছে শেষ পর্ব, চূড়ান্ত মুখোমুখি সংঘর্ষ, যেখানে ঠিক হবে কালীকান্ত জিতবে না তারনাথ, রত্নপুর কি বাঁচবে নাকি অভিশপ্ত হয়ে যাবে চিরদিনের জন্য। শেষ পর্ব, চূড়ান্ত মুখোমুখি সংঘর্ষ। আমি তখন আর ধৈর্য রাখতে পারছিলাম না, বলেই ফেললাম, তারপর কি হল? তারানাথ তান্ত্রিক একটু চুপ করে রইলেন। তার মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে অদ্ভুত এক দৃঢ়তা। তিনি ধীরে বলতে শুরু করলেন, মৃত্যুর সীমানায়। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম এটা আর সাধারণ লড়াই নয়, এটা জীবন আর মৃত্যুর মাঝের যুদ্ধ। ঘরের ভেতর কালীকান্ত তখন এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। তার শরীর প্রায় ছাদের সঙ্গে লেগে গেছে, চারপাশে ঘুরছে অশুভ শক্তির ঘূর্ণি। সে চিৎকার করে বলল, তারানাথ, এখনো সময় আছে, চলে যাও। আমি শান্ত গলায় বললাম,
আমি গেলে এই বাড়ির সবাই মরবে। সে হেসে উঠল। তারা তো আগেই আমার হয়ে গেছে। শেষ মন্ত্রের প্রস্তুতি। আমি জানতাম এই শক্তিকে হারাতে হলে সাধারণ মন্ত্রে হবে না, আমাকে ব্যবহার করতে হবে ব্রহ্ম রক্ষা কবচ মন্ত্র, একটা খুব শক্তিশালী কিন্তু বিপজ্জনক তান্ত্রিক প্রক্রিয়া। এই মন্ত্র ব্যবহার করলে শত্রু ধ্বংস হতে পারে, কিন্তু সাধকের নিজের জীবনও ঝুঁকিতে পড়ে। আমি চোখ বন্ধ করলাম, মন স্থির করলাম, তারপর শুরু করলাম সেই মন্ত্র। শক্তির বিস্ফোরণ। মন্ত্র শুরু হতেই আমার চারপাশে এক অদ্ভুত আলো তৈরি হল। রক্ষাচক্র জ্বলে উঠল আগুনের মতো। কালীকান্ত প্রথমবারের মতো একটু পিছিয়ে গেল। সে গর্জে উঠল, না, এটা তুমি করতে পারো না। আমি মন্ত্র জপ করতে লাগলাম আরও জোরে। আমার শরীর কাঁপছিল, কিন্তু আমি থামিনি। আত্মাদের মুক্তি। হঠাৎ আশ্চর্য ঘটনা ঘটল। যে ছায়াগুলো আমাকে ঘিরেছিল তারা একে একে আলাদা হতে লাগল। তাদের মুখে যেন মুক্তির আকাঙ্ক্ষা। দেবেশ সামনে এসে দাঁড়াল। তার চোখে এবার প্রথমবারের মতো প্রাণের ছাপ দেখা গেল। সে ধীরে বলল, আমাদের বাঁচান। আমার গলা ভারী হয়ে গেল। আমি আরও জোরে মন্ত্র পড়তে লাগলাম। কালীকান্তের পতন। কালীকান্ত তখন সম্পূর্ণ উন্মত্ত। সে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার মন্ত্র সম্পূর্ণ হল। একটা তীব্র আলোর বিস্ফোরণ ঘটল। পুরো ঘর সাদা আলোয় ভরে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। কালীকান্তের চিৎকার শোনা গেল, একটা ভয়ঙ্কর দীর্ঘ আর্তনাদ। তারপর সব শান্ত। নীরবতার পরে আমি ধীরে ধীরে চোখ খুললাম। ঘরটা সম্পূর্ণ অন্ধকার। লাল আলো নেই, ছায়া নেই, কালীকান্ত নেই, শুধু পাথরের বেদিটা ফেটে গেছে, আর মেঝেতে পড়ে আছে একটা ভস্মের স্তূপ। মুক্তি। আমি বাইরে বেরিয়ে এলাম। সকালের আলো ফুটছে। রমেশচন্দ্রবাবু দৌড়ে এলেন। সব শেষ হয়েছে? আমি ধীরে মাথা নেড়ে বললাম, হ্যাঁ, রত্নপুর মুক্ত। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে কয়েকজন মানুষ বেরিয়ে এলো। তাদের মধ্যে একজন দেবেশ। সে দুর্বল কিন্তু বেঁচে আছে। রমেশচন্দ্রবাবু তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। শেষ কথা। তারানাথ একটু থামলেন, তারপর ধীরে বললেন, সবাই বাঁচল, কিন্তু আমি জানতাম এই লড়াইয়ের একটা মূল্য দিতে হবে। আমি চুপ করে শুনছিলাম। তিনি বললেন, তন্ত্রের শক্তি নিয়ে খেলা করলে তার ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। বর্তমান। ঘরের মধ্যে আবার সেই নীরবতা ফিরে এলো। আমি ধীরে বললাম, আপনি কি কখনো আবার রত্নপুরে গিয়েছিলেন? তারানাথ তান্ত্রিক মৃদু হাসলেন। না মশাই, কিছু জায়গা আছে যেগুলোকে দূর থেকেই ভালো লাগে। সমাপ্তি। রত্নপুরের বিপদ শুধু একটা ভূতের গল্প নয়, এটা তন্ত্রশক্তির অপব্যবহার, লোভ আর তার ভয়ঙ্কর পরিণতির কাহিনী।